চারিদিকে বিসর্জনের বাজনা বাজছে। সকলে জোড়হাত কপালে ঠেকিয়ে বলছে, মাগো, আসছে বছর আবার এসো। আমিও বলেছি। বলতে বলতে আমার দু গাল বেয়ে জলের ধারা নেমে এসেছে। লোক থই থই মণ্ডপ থেকে আমি এক ছুট্টে পালিয়ে এসেছি। আমাদের এই ছোট্ট ফ্ল্যাটের 4 দেওয়ালের মধ্যে আমি এখন একা। বাবা বাড়িতে নেই। হরিশ দাদা পাড়ার ঠাকুর লরিতে তোলার কাজে সাহায্য করতে গেছে। এই তো সময় তোমাকে চিঠি লেখার। মাগো, মা দুর্গাও তো বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফেরেন। মাত্র 4 দিনের জন্য তার ওই চত্বরে আসা। বাবার সঙ্গে ঝগড়া করে সেই যে তুমি চলে গেলে, আর এলে না কেন? বাবা তোমার সঙ্গে যদি দুষ্টুমি করেই থাকে, আমি তো করিনি। করেছি অবশ্য। একদিন তুমি যখন দুপুরবেলা খাট থেকে চুল ঝুলিয়ে বই পড়ছিলে, আমি আস্তে করে তোমার চুলের খানিকটা কেটে গোপ করে নিজের নাকের তলায় ফেভিকল দিয়ে আটকেছিলাম। তুমি বুঝতে পেরে আমার কান মুলে দিয়েছিলে। আমার খুব কষ্ট হয়েছিল। মা, মারতে পারো, কানে হাত দেবে কেন? আরেকদিন হরিশ দাদাকে অশ্বমেধের ঘোড়া করে লব আর আমি দুজনে টানতে টানতে ঘর থেকে বারান্দায় নিয়ে গিয়েছিলাম। হরিশ দাদা উবু হয়ে জন্তুদের মতো 4 পায়ে হাঁটার চেষ্টা করছিল। ওর দুটো হাতও তাই মাটিতে ছিল। আমাদের টানার চোটে ওর 2 হাতের তালুর ছাল উঠে গিয়েছিল। সেদিন তুমি কানে হাত দাওনি, তবে দুষ্টুমির জন্য লব আর আমাকে বাথরুমে আর স্টোর রুমে সন্ধে পর্যন্ত আটকে রেখেছিলে। হরিশ দাদাকেও দারুণ বকেছিলে, তবে দুষ্টুমির জন্য নয়, বোকামির জন্য। তবু আমি ঠিক জানি তুমি আমার উপর মোটেই রাগ করোনি। মা, আমি তো ঠিক বাবার মতো ততটা দুষ্টুমি করিনি কখনো যে তুমি ছেড়েই চলে যাবে একেবারে। আমি একদিন বাবাকে জিজ্ঞেসও করেছিলাম, জানো তো মা, বাবা কি এমন দুষ্টুমি করলে গো যে মা চলে গেল? সে একটা দারুণ দুষ্টুমি বাবা, তুমি বুঝবে না। বড় হও, বলবো। কেন করলে? দেখো তো এখন কত কষ্ট হচ্ছে। বড্ড ভুল হয়ে গেছে বাবা। এভাবেই বাবাতে আমাদের কথা হয়েছিল। মা, তুমি কি লবের হাত ধরে ঠাকুর দেখতে বেরিয়েছিলে? প্রিয় কাকু কি তখন তোমাদের সঙ্গে ছিল? সেই প্রিয় কাকু যাকে নিয়ে বাবার আর তোমার মধ্যে ইংরেজিতে ঝগড়া হয়েছিল, প্রায়ই হতো। প্রিয় কাকুর কি আমাকে মনে আছে মা? ঠাকুর দেখতে বেরিয়ে আমার কথা তোমাদের মনে পড়েছিল? লব কি আমার কথা বলে মা? ও কি আমার নামটা এখনো কুচ বলে, না ঠিকঠাক বলতে পারে? আগে আগে আমায় দেখতে এসে বাবার সঙ্গে তর্কাতর্কি করে ফিরে গেছো মা, আমি জানতেও পারিনি। হরিশ দাদা পরে বলেছে, এবার এসো মা, আমি ঠিক জানতে পারবো। আমি তোমার সঙ্গে থাকবো মা। সীতা কি কেবল লবকে নিয়েছিল? সে তো কুশকেও তার সঙ্গে রাখতো। তুমি কেন পারবে না মা? তোমার নাম সীতা নয় বলে, তোমার নাম শর্মিলা, তাই আমি কিন্তু তোমার সঙ্গে থাকবোই, কিন্তু তোমার সঙ্গে চলে যাব না। তুমিও থাকবে আমাদের সঙ্গে। আগে আগে দশমীর দিন ঠাকুর ভাসান চলে গেলে আমি যখন কাঁদতাম, তুমি বলতে, কেঁদো না বাবা, মা দুর্গা ছেলে পুলে নিয়ে কৈলাসে না ফিরলে মহাদেবের যে কষ্ট হয়, তাই তো দুর্গা থাকেন না, ফিরে যান। মহাদেব একা একা থাকবেন কি করে? মাগো, বাবাকে ছেড়ে তাই তো আমিও যেতে পারবো না। বাবার একা থাকতে খুব কষ্ট হবে, আমি জানি। বাবা একা থাকতে পারবে না মা। বাবা আমাকে কোথাও পাঠায় না আজকাল, কারুর বাড়িতে না। আমার স্কুল আর বাবার অফিস বাদ দিলে সারাক্ষণ আমরা একসঙ্গে থাকি। মাঝে মাঝে মনে হয় কেন ওই ঠাম্মার বাড়ি যাব না, কেন যাব না আমি মামার বাড়ি, পিসিমণির বাড়ি, কালী মাসির বাড়ি,
যেসব জায়গায় আগে আগে আমরা কত যেতাম, কিন্তু তখনই মনে হয় বাবা যেতে পারবে না, যে বাবা যে তাহলে একলা হয়ে যাবে, একেবারে একলা। মা, তুমিও কি বাবার মতো একলা হতে ভয় পাও আজকাল? লবকে কি তুমিও কোথাও পাঠাও না? লবও কি তোমাকে ছেড়ে কোথাও যেতে চায় না মা, ঠিক আমারই মতো? মাঝে মাঝে মনে হয় ভাগ্যিস আমরা দুজন, তোমরাও দুজন। একজন হলে কি হতো, কিংবা তিনজন হলে? তুমি যদি আর একটিবার আসো, তোমাকে কিন্তু আমি বেঁধে রাখবো মা, তোমাকে আর লব ভাইকে। কি দিয়ে বলো তো? তুমি ভাবছো আমাদের ওই স্কিপিং রোপটা দিয়ে, কিংবা আর কোনো শক্তপোক্ত দড়ি দিয়ে? মোটেই না। বলতে পারলে না তো? সেই ছবিটা দিয়ে, আমার পড়ার টেবিল কভারের তলায়, যেটা আমি লুকিয়ে রেখেছি, যার নিচে লেখা আছে, বিজয়া দশমীতে আমরা 81। বাবার হাতের লেখায়। ছোট্ট লব বাবার কোলে, তোমার কোলে আমি, আর মাঝখানে মাটিতে বসে হরিশ দাদা। বাবার সব ছবিগুলো কি করে যেন সরিয়ে দিয়েছে বাড়ি থেকে। বাবা নিশ্চয়ই ভাবে তোমার কথা, লবের কথা ভেবে আমি মন খারাপ করব ছবি দেখলেই। বাবা কি জানে আমার মন কতটা খারাপ? তুমি কি জানো মা? জানে বোধহয় শুধু ওই ছবিটা। ওই ছবিটার সঙ্গে আমি কত কথা বলেছি, কত কথা বলি। আমার চোখের জলে কতবার ছবিটার এখানে ওখানে ভিজে উঠেছে। মাগো, মা দুর্গা ফিরে যায় মহাদেবের জন্য। তুমি ফিরে এসো আমার জন্যে, আমাদের এই ছবিটার জন্যে, ছবিটাকে বাঁধিয়ে রাখবার জন্যে। প্রতিবার বিজয়া দশমীতে তাকে নতুন করে তোলার জন্যে। তুমি ফিরে এসো মা, ফিরে এসো, তোমরা ফিরে এসো। তুমি এলে আমি তোমায় প্রণাম করবো মা, আর লবকে দেব অনেক অনেক আদর আর ভালোবাসা। ইতি তোমরা আদরের কুশুবাবু। বিজয়া দশমী 25শে আশ্বিন 1393। বাংলা তারিখটা কোত্থেকে নিলাম বলো তো? খবরের কাগজ থেকে। তুমিই শিখিয়েছিলে। বিজয়া দশমীর প্রীতি, শুভেচ্ছা, স্নেহ ভরা আনন্দের চিঠিগুলোর মাঝে ডাকবাক্সে পড়ে থাকা পদ ভোলা এই চিঠিখানা পড়ে আমাদের তুতুনবাবু ভার ভার মন নিয়ে দোতলায় গিয়ে ঘুমন্ত মাকে দেখে এলো। আমার মা ঠিক আছে তো? ভাবখানা এইরকম। এটা তো ঠিকই, বিজয়া দশমী মানেই মন খারাপ, মন ভারী। এবার যেন মন একটু বেশি খারাপ, মন একটু বেশি ভারী। শরতের নীল আকাশ আছে, সুনীলদা নেই। এটা আমাদের সকলের কাছে একটা বিরাট 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 ক্ষতি, একটা বিশাল মন খারাপ, যা হয়তো কোনোভাবেই পূরণ করতে পারবো না। আমার একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছে, গত একটা বছরে আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটাও কোনো রহস্য কাহিনী তোমাদের শোনাতে পারিনি, কিন্তু সেই ক্ষোভ পূরণ করব খুব শিগগিরই। আপাতত চলো একটু ফিরে দেখি, লেটস গো ডাউন মেমোরি লেন। সেই যে শুরু করেছিলাম 2011 6ই নভেম্বর, তারপর এই এক বছরের পরিক্রমাটা একটু ঝট করে। আমাদের প্রথম গল্প ছিল অসিত মৈত্রের খুন খুন খেলা, আমার সঙ্গে নমিতা চক্রবর্তী। আমি যখন ঘুরতে ঘুরতে ওর চেয়ারের পেছনে এসে দাঁড়ালাম, তখনও লীলা আমার দিকে চোখ তুলে চায়নি।
মাঝে মাঝে শুধু বোবা কান্নার দমকে থরথর করে কেঁপে উঠছিল লীনার ওই গোলগাল ফর্সা শরীরটা। আমি লীনার মাথায় হাত রাখলাম। আস্তে আস্তে হাতটা ওর ঘাড়ের কাছে নামিয়ে আনলাম, দুটো হাত দুটো কাঁধের কাছে। ওই থরথর করে কাঁপা শরীর, ওই কান্না আমি বেশিক্ষণ সহ্য করতে পারলাম না। লীনা হয়তো ভাবছিল আমি ওকে একটু আদর করতে চাইছি, কিন্তু আমি আমার সবল পেশল দুটো হাত দিয়ে প্রাণপণ শক্তিতে লীনার গলাটা পেছন থেকে টিপে ধরলাম। না, ওকে আমি ফিরে যেতে বলবো কেমন করে। লীনা ধড়ফড় করে উঠলো। ব্যাপারটা কি ঘটতে চলেছে তখন বোধহয় বুঝতে পারিনি। তারপরে আমার হাত ছাড়িয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করলো জোর করে, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হলো। আমি দাঁতে দাঁত চেপে দেহের সমস্ত শক্তি একত্র করে ওর গলাটা টিপে ধরলাম। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রক্তমুখী নীলা, আমার সঙ্গে বিমল কোনার আর তাপস চক্রবর্তী। রমানাথ, আশ্চর্য, এই জন্য একটা রুদ্ধশ্বাস নাটকের অভিনয় দেখছি। দুটো প্রবল ইচ্ছা শক্তি পরস্পরের সঙ্গে মরণান্তক যুদ্ধ করছে। শেষ পর্যন্ত কি জয়ী হবে একান্ত আগ্রহে আমরা চিত্রার্পিতের মতো বসে রইলাম। ব্যোমকেশের কণ্ঠে যেন দৈববাণীর সুর। রমানাথ, তুমি জানো না কি ভয়ানক অভিশপ্ত এই রক্তমুখী নীলা, তাই ওর মোহ তুমি কাটাতে পারছো না। ভেবে দেখো, যতদিন তুমি ওই নীলা চুরি না করেছিলে ততদিন তোমাকে কেউ ধরতে পারেনি। নীলা চুরি করেই তুমি কিন্তু জেলে গেলে। তারপর হরিপদর পরিণামটা একবার ভেবে দেখো। সে গলার মধ্যে নীলা লুকিয়ে রেখেছিল রমানাথ। তারপর তার গলার কি অবস্থা হয়েছিল তা তোমার চেয়ে বেশি আর কেউ জানে না। এখনো যদি নিজের ইষ্ট চাও, সর্বনাশা নীলা ফেরত দাও। রমানাথ নীলা নয়, ও কেউটে সাপের বিষ। যদি হাতে সে নীলা পড়ো, তোমার হাতে হাত কড়া পড়বে। যদি গলায় পড়ো, ওই নীলা ফাঁসির দড়ি হয়ে তোমার গলা চেপে ধরবে। পাগলের মতো রমানাথ একবার ঘরের চারদিকে সবার মুখে তাকালো, তারপর নিজের কোটের চামড়ার বোতামটা সজোরে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে উঠল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল রমানাথ। অজিত, ওই চামড়ার বোতামটা ওই কোণে পড়ে গেছে, একটু তুলে দাও তো। দিচ্ছি। বিধুবাবু, পূর্ণবাবু, আপনাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদেরও ভাই, মানে আপনারা এভাবে সহযোগিতা না করলে আমার পক্ষে কাজ করা অসম্ভব ছিল। এই নাও ব্যোমকেশ, দাও দাও অজিত। মহারাজ, এই নিন চামড়ার বোতামের মোড়কের মধ্যে রাখা আপনার রক্তমুখী নীলা। অবিশ্বাস্য ব্যোমকেশ বাবু, অবিশ্বাস্য। সত্যি আপনার তুলনা একমাত্র আপনি। তুলনাটা বড় জব্বর করেছেন মহারাজ, কিন্তু ব্যোমকেশ, তাই বলে পুরস্কারের 2000 টাকার কথা যেন ভুলো না। সুদীপ্ত ভৌমিকের দুর্ঘটনা মনে আছে তোমাদের? শুনিয়েছিলাম আমি দুর্ধর্ষ এই মনোলগ। আমি ওকে কি দিতে পারিনি যে আকাশ ওকে দিতে পারে? বলুন না কি দিতে পারিনি আমি? এই কথাটা আমাকে জানতেই হবে, এই কথাটা মালবিকের কাছ থেকে জানতেই হবে। সালা ওই ট্রাকটার জন্য আমার কথাটা জানা হলো না। আচ্ছা, আমার এখন কি করা উচিত বলুন তো? কি করব আমি? আচ্ছা, ওই যে কার্তিক রাজারাম, ওই সান্তা ক্লারা দেবরাজ, ওদের মতো আমিও যদি একটা রিভলভার জোগাড় করি, তারপর খুব শান্তভাবে, যেন কিছুই হয়নি, এইভাবে আকাশের অ্যাপার্টমেন্টে আমি ঢুকি। আমি দরজায় বেল বাজাবো, টিং টং টিং টং। আকাশ এসে দরজা খুলে দেবে, আমি হাসি মুখে ভেতরে ঢুকবো, দেখবো একটু দূরে মালবিকা বেডরুমের দরজার সামনে অবাক বিস্ময়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি পকেট থেকে রিভলভারটা এক টানে বার করে আনবো, সোজা তুলে ধরবো, মালবিকার সুন্দর স্মৃতি লক্ষ্য করে আমি ট্রিগারটায় চাপ দেবো। আর ঠিক তখনই কোথা থেকে হঠাৎ একটা চিৎকার ভেসে আসবে, ড্যাডি ড্যাডি। পিন্টু ছুটে বেরিয়ে আসবে, আমার দিকে 2 হাত বাড়িয়ে ছুটে আসবে। আর তখনই না, এসব কি বলছি আমি?
এসব কি বলছি? আমার 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 কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে আমরা আধুনিক শিক্ষিত ভদ্র মানুষ, এই পিস্তল গোলাগুলি ছি 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 ছি। এইভাবে কি সমস্যার সমাধান হবে আপনি বলুন? হ্যাঁ, কোনোদিন সমাধান হবে না? আমাকে আমাকে বোঝাতে হবে মালবিকাকে বোঝাতে হবে। না, ও খুব বুদ্ধিমতী মেয়ে, জানেন? আমি জানি ও ঠিক বুঝবে। ও নিশ্চয়ই বুঝবে যে এইভাবে সংসারটা ভেঙে ফেলার কোনো অধিকার নেই ওর। এইভাবে বিল্টুর ভবিষ্যৎ নষ্ট করার কোনো অধিকার নেই মালবিকার, কখনো না। আমার এক্ষুনি করে মালবিকার সঙ্গে কথা বলার প্রয়োজন। আমি যাই, গাড়ি থেকে ফোনটা উদ্ধার করে নিয়ে আসি। এরপর ট্রাক এসে গাড়িটা নিয়ে গেলে তো ফোনটার কোনো পাত্তাই পাওয়া যাবে না। আমি সরি, আমি অত্যন্ত দুঃখিত। আমি আপনাকে অনেকক্ষণ ধরে খুব বোর করলাম, তাই না? প্লিজ কিছু মনে করবেন না। আমি এটা ঠিক, আপনাকে এতগুলো কথা এইভাবে বলে ফেলে কিন্তু নিজের ভেতরে দারুণ হালকা বোধ করছি। আপনাকে কি বলবো, আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আপনি অসংখ্য না না না, আপনি করছেন কেন? আপনাকে আসতে হবে না, আপনি বসুন। আমি আসছি, আমি ওপারে গিয়ে ফোনটা নিয়ে এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। বিশ্বদেব, চলো। কাবেরী রায়চৌধুরীর নীলাতে নীলাঞ্জনা আর মনু মুখোপাধ্যায়। কেমন দেখছেন? আমি যদি বলি আবিরলালের গণনা ব্যর্থ হয় না, তুমি তোমার ভালোবাসাকে পাবে সশরীরে, দেহে মনে, এমন ভাবে পাবে যার থেকে তোমার জীবনে আর মুক্তি নেই। একমাত্র মৃত্যুই পারবে তোমাদের বিচ্ছেদ ঘটাতে। বিশ্বাস হচ্ছে? যে ইচ্ছা লালন করে আসছে এত দিন ধরে মনে মনে, সদর্থকভাবে তা পূরণ হবে ভাবতেই সর্বাঙ্গ কাঁপছে যেন মঞ্জুলিকার। কটা দিন ধৈর্য ধরা যায় না? মাঝে এসো, কয়েকটা পুজো করব আমি তোমার জন্যে। এই পুজোয় তোমাকে চাই। যজ্ঞের জন্য কিছু খরচ হবে, ধরো 1,000 টাকা। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ। 70 দশকে আরেকজন শিল্পীকে সঙ্গে নিয়ে এই গল্প রেডিওতে শুনিয়েছিলেন কাজী সব্যসাচী। আমার কাছে এটা একটা স্বপ্নের গল্প, একলা একলা স্বপ্নের পড়া। টোপ ফেলে মাছ ধরছেন রাজা বাহাদুর, অথচ সব ধোঁয়াটে লাগছে আমার। কান পেতে শুনছি ঝিঝির ডাক, দূরে হাতির গর্জন, শালপাতার মর্মর। এই প্রতীক্ষার তত্ত্ব আমার কাছে দুর্বোধ্য। শুধু হুইস্কি আর ম্যানিলা চুরুটের গন্ধ এসে লাগছে আমার। মিনিট কাটছে, ঘন্টা কাটছে, রেডিয়াম ডায়াল ঘড়ির কাঁটা চলেছে ঘুরে। ক্রমশ যেন সম্মোহিত হয়ে গেলাম, ক্রমশ যেন ঘুম এলো আমার। তারপরেই হঠাৎ কানের কাছে বিকট শব্দে রাইফেল সাড়া দিয়ে উঠল। 400 ফুট নিচ থেকে উপরের দিকে উৎক্ষিপ্ত হয়ে উঠল প্রচন্ড বাঘের গর্জন। চেয়ারটা শুদ্ধ আমি কেঁপে উঠলাম। টর্চের আলোটা সোজা পড়ছে নুড়ি ছড়ানো বালির ডাঙাটার উপরে। পরিষ্কার দেখতে পেলাম ডোরা কাটা অতিকায় একটা বিশাল জানোয়ার সাদা পুঁটলিটার উপর একখানা থাবা চাপিয়ে দিয়ে পড়ে আছে। সাপের মতো ল্যাজ আছড়াচ্ছে অন্তিম আক্ষেপে। ওপর থেকে ইন্দ্রের বজ্রের মতো অব্যর্থ গুলি গিয়ে লেগেছে তার মাথায়। এত ওপর থেকে এমন দুর্নিবার মৃত্যু নামবে আশঙ্কা করতে পারেনি। রাজা বাহাদুর সোৎসাহে বললেন, এতক্ষণে মাছ ধরবার ব্যাপারটা বুঝতে পেরেছি। সোৎসাহের সোল্লাসে বললাম, মাছ তো ধরলেন, ডাঙায় তুলবেন কেমন করে? ওই কপিকল দিয়ে, ওই জন্যই তো ওগুলোর ব্যবস্থা। ব্যাপারটা যেমন বিচিত্র তেমনি উপভোগ্য। আমি রাজা বাহাদুরকে অভিনন্দিত করতে যাব, এমন সময় পরিষ্কার শুনতে পেলাম শিশুর গোঙানি, ক্ষীণ অথচ নির্ভুল। কিসের শব্দ? 400 ফুট নিচ থেকে ওই শব্দটা আসছে। হ্যাঁ, কোনো ভুল নেই, মুখের বাঁধন খুলে গেছে, কিন্তু বড় দেরিতে। আমার রক্ত হিম হয়ে গেল, আমার চুল খাড়া হয়ে উঠল। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, রাজা বাহাদুর, কিসের টোপ আপনার? কি দিয়ে আপনি মাছ ধরলেন? চুপ! একটা কালো রাইফেলের নল আমার বুকে
ওকে ঠেকালেন রাজা বাহাদুর। তারপরেই আমার চারদিকে পৃথিবীটা পাক খেতে খেতে হাওয়ায় গড়া একটা বুদবুদের মতো শূন্যে মিলিয়ে গেল। রাজা বাহাদুর জাপটে না ধরলে 400 ফুট নিচেই পড়ে যেতাম হয়তো। সারা বছরে যত গল্প পড়েছি সবার থেকে ব্যতিক্রম এই কাহিনী, একটি অবাস্তব গল্প। জয় হিন্দ সুরবা। ডাক্তার সাহেব দিলেন তো সব মার্ডার করে। দর মশাই, আপনাদের কোনো আক্কেল নেই। যে কাবলে টাকা ধার দেয় সে কখনো হিং বেচে? বেচে না? সে কি? আমার তো ধারণা ছিল কাবলে মানেই হিং সুরমা। হ্যাঁ হ্যাঁ, বেচে বেচে। এই দেখুন, যা জানেন না তাই নিয়ে ফটফট করবেন না তো। আপনি আমার চেয়ে বেশি জানেন। আমি নিজে ফের বাজে কথা বলছেন। আপনি নিজে দেখেছেন যে কাবলে হিং বেচে সে টাকা ধার দেয়? শুধু দেখেছি নয়, আমি নিজে ধার নিয়েছি আমার ষষ্ঠ পুত্রের অন্নপ্রাশনের সময়। থাকে স্যার, ওই নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না স্যার, ওটা খুব মাইনর পয়েন্ট। আচ্ছা ঠিক আছে বাদ দিন। আর তাছাড়া অহিনবাবু, আরে কি করছেন মশাই, ব্যাপারটা একটু রিয়ালিস্টিক করুন। এত সফিস্টিকেটেড কথাবার্তা কমন্ডলের ক্লাসের লোকদের মুখে মানায়? তুই চারটে খিস্তি করুন। পারবো না স্যার। কি পারবেন না? খিস্তি উচ্চারণ করতে পারবো না স্যার। দিব্যি দেওয়া আছে। কিসের দিব্যি? কাকে দিয়েছেন? ওকে স্যার, এই চাকরিতে ঢোকার পর প্রথম খুব মুখ খারাপ হয়ে গিয়েছিল। যখন তখন ভাড়াভাট খিস্তি বেরোতো। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুরমশাইয়ের সঙ্গে গল্প করছি, আলটপকা দুটো কাঁচা খিস্তি বেরিয়ে গেল। সেই থেকে স্যার স্ত্রী দিব্যি দিয়েছে খিস্তি উচ্চারণ করলেই ওর মরা মুখ দেখবো স্যার। আপনি পুলিশের চাকরি ছেড়ে গিয়ে গ্রামে গিয়ে পাঠশালা খুলে বসুন গে। যান, শুরু করুন। না স্যার আমি বলছিলাম কি, স্যার মানে কমান্ডোটা স্যার আপনিই করুন স্যার। মানে সত্যি বলতে কি, টু মেক ইট রিয়ালিস্টিক, খিস্তি সত্যি একটু করা উচিত। আর ওটা আপনার খুব ভালো আসে স্যার, মানে একদম রিয়ালিস্টিক। এই না, খারাপ কথা বললে আমি কিন্তু এখানে থাকবো না। ব্যাস দেখুন মশাই, চাকরি করতে শত পিট করলে চলে না। আচ্ছা ঠিক আছে কমান্ডোটা আমিই করছি। খিস্তি না হয় একটু কম করেই করবো। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দৈত্যের বাগানে শিশু, কথামালা আর কুশার্ক, এই দুই শিশুকে নিয়ে আমিও শিশু। ভাঙা রক্তাক্ত মুখ তুলে লালু জুলেখাকে দেখল। জুলেখা, এগিয়ে না মা, চারিদিকে কাজ মা, তোমার পা কেটে যাবে। জুলেখা তবু কাঁচ মারিয়ে এক পা করে আসছে। চোখের রক্ত মুছে নেয় লালু, তারপর দুহাত বাড়িয়ে কোলে তুলে নেয় জুলেখাকে। শিশু গন্ধে তার বুক ভরে যায়। মামা, তুমি দুধ করেছো বলে বাবা মেয়েছে? তোমার লেগেছে মামা? তোমার খুব লেগেছে? না জুলেখা, আমার তেমন লাগেনি মা। কাঁদে না মা, কাঁদে না। আমি ঘোড়া হই, তুমি আমার পিঠে চাপো। লালু শিশু হয়ে যায়, শিশু হতে থাকে। জুলেখাকে পিঠে নিয়ে তখনও ভাঙা কাঁচ আর পয়সা আর মেঝে পড়ে থাকা অজস্র জিনিসের মধ্যে হামাগুড়ি দিয়ে চলেছে লালু, যেন দৈত্যের বাগানে শিশু। অনিশ দেবের রূপলী রক্ত, আমার সঙ্গে তাপস রায়। আপনাকে তো বললাম বিষে ওদের কিচ্ছু হবে না। বুঝতে পারছি, ভ্যাম্পায়ার হলে তো সত্যি বিষে কিছুই হবে না। হলে তো আপনি সাহায্য করতে পারতেন। তাহলে উপায়? শুনুন, ভ্যাম্পায়ার নিয়ে
আমি অনেক বইপত্র ঘেটেছি। এরা দুজন যে টাইপের, তাদের রূপোর বুলেট দিয়ে গুলি না করলে এরা শেষ হবে না। একমাত্র কাজ হতে পারে রূপোর বুলেটে। রূপোর বুলেট? কিন্তু এখানে রূপোর বুলেট কোথায় পাবেন? কোথায়? একটা দীর্ঘশ্বাস ফেললো ছেলেটা, আবার চোখ ফেরালো সিলিং এর দিকে। বুলেট, রিভলভার, কান ফাটানো শব্দ, রক্তপাত। না 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 না, আমার আমার ভালো লাগে না এগুলো, একদম আমার হাতে শোয় না। আমার শরীর রকম অস্থির অস্থির করতে থাকে। আমার পছন্দ শিশি বোতল, মোড়ার খুলি, কাটাকুটি হাড়। কিন্তু সেভাবে কি শেষ করা যাবে ডাক্তার আর নার্সকে? ছেলেটার কথা মতো সত্যিই যদি ওরা ভ্যাম্পায়ার হন? মরতে হবে, মরতে হবে। পোষা মুরগির মতো তিলে তিলে এখানে মরতে হবে। বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। বাইরে থেকে আবার ভেসে এলো নিশাচর প্রাণীগুলোর চিৎকার। আমি পায়ে পায়ে বাইরের করিডোরে চলে এলাম। সুদীপ্ত ভৌমিকের আরো একটা রুদ্ধশ্বাস লেখা সত্যমেব, অনিন্দিতা বসু আমার সঙ্গে। ট্রেন থেকে নামার সময় ব্যাগটা ট্রেনেই ফেলে চলে এসেছি। ও মাই গড! তবে আর বলছি কি, আমার তখন কি অবস্থা বুঝতে পারছেন? বাড়িতে ঢুকেই জানতে পারলাম এর মধ্যে বার্তিনিক সর্বরী ফোন করেছে। আমাকে ফোন করতে বলেছে বাড়ি ফিরলেই, কিন্তু আমি ফোন করার আগেই সর্বরীর ফোন এলো। আবার কি মেজাজ! আমাকে তো প্রচন্ড বকাবকি শুরু করলো। কেন তুমি আমাকে ফেলে চলে এলে ওখানে? সামান্য একটা দায়িত্ব দিয়েছিলাম, সেটাও ঠিক মতো পালন করতে পারলে না। সর্বরী, তুমি জানো না ওই মানে ওখানে কতগুলো লোক না আমাকে ফলো করছিল। সর্বরী, ননসেন্সের মতো কথা বলো না। ওই লোকগুলো আমাদের দলেরই লোক, আমাদের উপর নজর রাখছিল যাতে আমরা কোনো বিপদে না পড়ি। বুদ্ধি সত্যিগুলো কি ধাপার মাঠে চলে গেছে? শোনো, ব্যাগটা নিতে আমি একটু বাদেই তোমাদের বাড়িতে আসছি। বলে ফোনটা রেখে দিল, চলেও এলো। আমাকে বললো, দাও তাড়াতাড়ি ব্যাগটা দাও, বাইরে গাড়িতে লোক অপেক্ষা করছে। কি হলো? তুমি ওকে কি বললে? কি কি আর বলবো, যা সত্যি তাই বললাম। শুনে সর্বরী কি বললো? বললো ঠিক আছে, নো প্রবলেম, এরকম তো হয়েই থাকে, কত জিনিসই তো হারিয়ে যায়, এই তো সামান্য একটা ব্যাগ। তুমি কোনো চিন্তা করো না গো, না হয় ভেতরে একটা 5 কোটি টাকার হিরে ছিল। 5 কোটি টাকার হিরে? সর্বরী তোমায় কিছু বললো না? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? সর্বরী পারলে তখন আমাকে খুন করে ফেলতো। একটা সুন্দরী মেয়ে যে ওরকম বিভৎস হয়ে যেতে পারে মুহূর্তে আমি সেদিন প্রথম দেখলাম। আগে মুখ চোখ গনগন করছে, চিৎকার করতে চাইছে, অথচ পারছে না। বাড়ি ভর্তি লোক আমার কলার চেপে ধরে বললো, তোমার কোনো ধারণা আছে এর পরিণাম কি হতে পারে? তুমি তো মরবেই, আমিও বাঁচবো না। তোমাকে আমি... তুমি চুপ করে বসে থাকো, চুপ করে বসে থাকো, কোথাও যাবে না। বলে বেরিয়ে গেল সর্বরী। আমি তখন গলগল করে ঘামছি। একটু পরে ফিরে এলো সর্বরী। এসো এসো আমার সঙ্গে। মঞ্জিল সেনের ধর, কি সাংঘাতিক গল্প। হাত নেই পা নেই এমন একটা মানুষ, তাকে নিয়েছিল তুহিনা দত্ত। সঙ্গে সঙ্গে মানুষটার উপর অত্যাচার করার ইচ্ছাটাও প্রবল হয়ে উঠল। হঠাৎই রুদ্ধ আক্রোশে স্বামীর 2 কাঁধ ধরে প্রচন্ড ঝাঁকুনি দিতে লাগলো শিরিন। আচমকা এমন হিংস্রতায় চমকে উঠল পঙ্গু মানুষটা। থরথর করে কাঁপতে লাগলো তার সারা শরীর। ঠোঁট কামড়ে কটমটে দৃষ্টিতে তাকালো স্ত্রীর দিকে। রাগ হয়েছে? অমন করে তাকাচ্ছ কেন আমার দিকে? রাগ করে কোনো লাভ নেই, বুঝলে? এই যে আমার দয়ার উপর বেঁচে আছো তুমি, আমার দয়ার উপর, আমার দয়ার উপর। লেফটেন্যান্ট বাহাল এর কোনো জবাব দিতে পারল না, কিন্তু প্রত্যুত্তরে যে কথাগুলো তার ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসতো তা প্রকাশ পেল মর্মভেদী 2 চোখের দৃষ্টিতে। তোমার চোখ দুটো আমাকে গিলতে চাইছে। অমন করে তাকিও না আমার দিকে, তাকিও না, ভালো হবে না বলছি। তাকিও না, দেখবে দেখবে। দাঁড়াও। হঠাৎ যেন কি হলো শিরিনের।
মুহূর্তের ক্রুদ্ধ আবেগে 10 আঙুলের নখ দিয়ে স্বামীর চোখ দুটোকে রূঢ়ভাবে চেপে ধরল। এবার এত আমার দিকে তাকাও, দেখে দেখে কেমন করে তুমি দেখতে পারো, সেই থেকে বলছি। পঙ্গু মানুষটা যেন মরিয়া হয়ে সে আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য ছটফট করতে লাগলো। ধরটা পাক দিতে লাগলো, মোচড় দিয়ে উঠতে লাগলো। তীব্র যন্ত্রণায় বোধহয় একটা আসুরিক শক্তি এলো মাংসপিণ্ডের মধ্যে। একটু বেঁকে ওপরের দিকে উঠে এসে ঝাঁকিতে ফেলে দিল শিরিনকে। নিজেকে সামলে নিয়ে আবার আক্রমণের জন্য প্রস্তুত হয়ে এগিয়ে এলো শিরিন। তারপরে থমকে দাঁড়ালো। ওহ, কি ভয়ঙ্কর! স্বামীর 2 চোখ বেয়ে নামছে রক্তের ধারা, সারা মুখ ভেসে গেছে রক্তে, যন্ত্রণায় নড়ে উঠছে মাংসপিণ্ড। একটা বিছে বা কেঁচোকে কিছু দিয়ে চেপে ধরলে যেমন কুঁকড়ে ওঠে তার শরীর, তেমনি একটা আলোড়ন হচ্ছে। ভয় হাত পা অবশ্যই হলো শিরিনের। বাইরের পৃথিবীর সঙ্গে মানুষটার যোগাযোগের একমাত্র জানলাটাও নিষ্ঠুরভাবে বন্ধ করে দিয়েছে ও। কি আর বাকি রইল মানুষটার? কিচ্ছু না, কিচ্ছু না, শুধুমাত্র ভয়াবহ একটা মাংসপিণ্ড আর তমিশ্র অন্ধকার। প্রায় হামাগুড়ি দিয়ে ও বেরিয়ে এলো ঘর থেকে। তারপর অন্ধকার মাথায় করে ছুটলো গায়ের দিকে। খালি পায়ে আলু থালু বেশে প্রাণপণে শিরিন ছুটছে তো ছুটছেই, ছুটছে তো ছুটছেই। একসময় শিরিন পৌঁছে গেল গন্তব্যস্থলে, গাঁয়ের ডাক্তারের বাড়ি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, রক্ত, চোখ দিয়ে কষ্ট হচ্ছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, খুব কষ্ট, ছটফট করছে, কিছু করতে পারছি না। ডাক্তারবাবু। উন্মাদিনীর মতো কি যে বললো ডাক্তারকে তাও নিজেই জানে না, কিন্তু ডাক্তার ওর সঙ্গে যেতে রাজি হলেন। তিলোত্তমা মজুমদারের এই গল্প চোখই ইন্টারনেটে আমার আবিষ্কার। অদ্ভুত বিপরীত দুটো চরিত্র, আর মেয়েটি নমিতা। সুন্দর সুন্দর কথা, বিশ্বাস করতে যে কি ভালো লাগে, আর না করে বা উপায় কি? ও যে আমাকে বাঁচিয়েছে। কেউ বাঁচালে তার বউ হতে হয় না, বলো? তাকে ভালোবাসতে হয় না? না না শোনা, তার কোনো মানে নেই। উপকারের বিনিময়ে তুমি কৃতজ্ঞ থাকতে পারো, ঋণীও থাকতে পারো আজীবন, কিন্তু বিনিময়ে নিজেকে দিতে তুমি বাধ্য নও। নই নই না, তোমার প্রেম তোমার স্বাধীন ইচ্ছার প্রকাশ। এই লাল পোশাক তুমি আমারই জন্য কিনেছ? তোমারই জন্য শোনা। এর চেয়ে দামি, এর চেয়ে সুন্দর পোশাক তুমি আর কাউকে দেবে? তুমি ছাড়া আর কেউ নেই শোনা আমার। ও বলল, আর আর খাবো না। খেতে হবে। বলো, বলো কাকে ভালোবাসো? কাউকে না। বলো, বলো, বলো। কাউকে না, কাউকে না। তোর কি চাই? তোর কি চাই? টাকা, টাকা। এই নে, এই নে, এই নে। তোকে আমি কিনেছি, কিনেছি তোকে। তুই আমার। বল, বল আমাকে ভালোবাসিস। বল, বল, বল। ভালোবাসি না। রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুধিত পাষাণ একটা নতুন এক্সপেরিমেন্ট করেছিলাম। ট্যাক্স কালেক্টর করিম খাঁ, মেহের আলী, সবার মধ্যেই আমি। बाबूजी, एक बात पूछूं? হ্যাঁ বলুন। আপনাকে कुछ परेशान मालूम হচ্ছে। আপনি हर समय वो পাষাণ মহলের দিকে তাকিয়ে কি দেখেন বাবুজি? আমি যে তোমাদের ওই মহলের প্রেমে পড়ে গেছি করিমজি। বুঝি না ওই পাষাণ মহলে কি আছে যা আমায় दिन रात टाने। उसकी खामोशी में इतना शब्द है, बोल सकती तो नया इतिहास होता।
उसकी खामोशी में इतना शब्द है, बोल सकती तो नया इतिहास होता। गम की चट्टान से आंसू पिघल के रेगिस्तान में एक सागर होता। ঠিক বলেছেন করিমজি। ওই মহলের ভেতরে বেদনার এক ইতিহাস লুকিয়ে আছে। কাল রাতে আমি তার কিছুটা আভাস পেয়েছি। बाबूजी, बाबूजी, एक ही बात बार बार दोहराची, कुछ मुने करवें ना। रात में उस महल में रहना बंद कीजिए बाबूजी। आज तीसरी रात होगी बाबूजी। एर आगे 3 रात जारा वही महले काचिए छे। मेहर आली के सिवा और कोई जिंदा फिरे आशे नहीं बाबूजी। मेहर आली! না, আশ্চর্য, মহলের কোথাও তো মেহের আলীর দেখা পেলাম না। অবশ্য এই অন্ধকারে খুঁজে পাওয়াও সম্ভব নয়। একটা আলো কান্নার স্বর মহলের নিচের ঘর থেকে আসছে। মনে হচ্ছে কে কাঁদছে? ওকে আলেয়া? 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 এই ভীষণ অন্ধকারে কিছুই ঠাউর হচ্ছে না। আলেয়া! আলেয়া! তুমি দিলবাহার, তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ আলেয়া। आलिया, खुदा फिर वही धोखा। रहम करो खुदा, रहम करो। তুমি তুমি আলেয়া নও? আলিয়া মরেছে। সহেনসার প্রহরীরা তাকে সুস্তার জলে ডুবিয়ে মেরেছে। তবে তুমি কি? তুমি তুমি কি নার্গিস? চিনতে পেরেছো? চিনতে পেরেছো দিলবাহার? নার্গিস, তোমার প্রিয়াকে চিনতে পেরেছো? পেরেছি পেরেছি নার্গিস, পেরেছি। কিন্তু কিন্তু তুমি কোথায় নার্গিস? আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। এই যে আমি এখানে। হাত বাড়াও নার্গিস। এসো, আমায় उद्धार करो। तुम हाथ जाओ, तुम हाथ जाओ। सब झूठ है, सब झूठ है, सब झूठ है। হীরেন চট্টোপাধ্যায়ের রক্ত স্বাক্ষর, আমার সঙ্গে প্রীতি শেখর। হ্যালো, ডক্টর সোম বলছি। ডক্টর রুদ্র বলছি, হাসপাতাল থেকে। একটা ইমার্জেন্সি কেস আছে। রোগী কি ব্যাপার? হেড ফ্র্যাকচার, খুঁড়িটা একেবারে ভেঙে গেছে। কি করে এখনো বেঁচে আছে সেটাই আশ্চর্য। কিন্তু আপনারা তো আছেন এইরকম দুর্যোগের রাতে। তাছাড়া আমি রাত্রি তো দুটো অপারেশন করে এলাম। ডক্টর সোম, আসলে কলকাতায় আপনি ছাড়া আর কোনো সার্জনের পক্ষে এ কাজ করা সম্ভব বলে মনে হয় না। অবশ্য আমিও জানি না এরকম পেশেন্টকে নিয়ে আদৌ কিছু করা সম্ভব কিনা। হয়তো আপনি আসার আগেই এক্সপায়ার করবে। তাহলে কেন মিছি মিছি আমাকে ডিস্টার্ব করছেন? আসলে পুলিশ অফিসার বারবার বলছেন, আমি ভাবলাম আপনি যদি অন্তত এসে পড়েন, আমি অন্তত বলতে পারবো আমাদের বেস্ট সার্জনকে দিয়ে আমি চেষ্টা করেছি। চোখ জ্বালা জ্বালা করছিল। ওকে ওকে, আমি যাচ্ছি। অমিত চট্টোপাধ্যায়ের সমন, অভিনয় দেবদূত ঘোষ আর শুভাশিস মুখোপাধ্যায়। হ্যালো, প্রফেসর কৌশিক কুমার বলছে। আমি দেশমুখ। খুব অবাক হয়ে গেছো নিশ্চয়ই। আমারই তো কথা। আমি যে কোথায় তা তুমি কি করে জানলুম কি করে, তাই তো? ছায়ার মতন তোমার পিছু নিয়েছি প্রফেসর। অসম্ভব। যে আমাকে ফলো করছিল আমি তাকে মেরে ট্রেন থেকে ফেলে দিয়েছি। কাকে মেরে? তোমাদের লোককে।
যার ভয় দেখিয়েছিলে, সেই সেই সমন। বেচারা বৈজ্ঞানিক, এত বড় ভুলটা করলে। তুমি যাকে খুন করেছ সে হচ্ছে প্রতিরক্ষা দপ্তরের গোয়েন্দা, অর্থাৎ তোমার দপ্তরও আর তোমাকে বিশ্বাস করে না। তাহলে তো আমি আর তোমাদের কোনো কাজে লাগবো না দেশমুখ, আর আমার কাছ থেকে দলিল পাওয়ার কোনো আশাও আর তোমাদের রইল না। ঠিক ধরেছ, তোমাকে আর আমাদের দরকার নেই। দরকার শুধু অপর দিকটার কথা ভাবা। অনেক কিছু জেনে ফেলেছ তুমি, কাজেই তোমাকে সরিয়ে দিতে হবে। তোমাকে সরিয়ে দিতে আমরা বাধ্য। কৌশিক কুমারের হৃৎপিণ্ডটা যেন লাফ দিয়ে উঠে গলায় এসে আটকে গেল। বিকৃত কণ্ঠে তিনি চিৎকার করে উঠলেন, কে কে বলতে চাও তুমি? আমাকে কি ভয় দেখাবার জন্য এত রাত্রে? ভয়? শুধু সাবধান করে দিলুম বন্ধু, যাতে রাত্রিরে তোমার সুনিদ্রা হয়। আচ্ছা, গুড নাইট প্রফেসর। দেশমুখ, শোনো। হ্যালো। এডগার ওয়ালেসের কবি স্বভাব পুলিশে দেব চ্যাটার্জি আর সৌমিত্র বসু। আসলে আমি কাউকেই অবিমিশ্র ভালো মানুষ বলে মনে করি না। সবার মধ্যেই আমি খুঁত দেখতে পাই। হয়তো মানসিক বিকারই আমার এই স্বভাবের জন্য দায়ী। মিস্টার রিডার, যে মামলাটার তদন্ত আপনাকে করতে হবে তার মধ্যে কোনো জটিলতা নেই। নিতান্তই সহজ সরল মামলা। মিস্টার গ্রেন পুরনো অপরাধী, আগেও তিনি জেল খেটেছেন। হ্যাঁ জানি। মিস্টার গ্রিনের বিরুদ্ধে মামলায় আমি তো ছিলাম প্রধান সাক্ষী। হ্যাঁ শুনেছি। ব্যাংক সংক্রান্ত অপরাধ নিয়ে তদন্ত করাটা আমার খুব পছন্দের কাজ। লোকে বলে এ ধরনের তদন্তের ব্যাপারে আমি নাকি একজন বিশেষজ্ঞ। আসলে গ্রিন লোকটি মোটেই চালাক চতুর নন। নিজের বোকামির জন্যই মিস্টার গ্রিনকে আগে একবার জেল খাটতে হয়েছিল। এবার উনি পড়েছেন মহাবিপদের মধ্যে। তুমি কি কেবলই ছবি, রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের বেস্ট সেলার অবলম্বনে এই গল্প। কাদম্বরীর ভূমিকায় কনিনিকা। ঠাকুরপো, সত্যি কথা বলো, তোমার কি একবারও মনে পড়েনি নন্দন কাননে সেই বৃষ্টির আড়াল, সেই আদর, সেই নিবিড় আলিঙ্গন আর চুম্বন? এই লাইনগুলোর মধ্যে কি তোমার আমার আদর এতটুকু নেই ঠাকুরপো? বলো বলো বলো। পাথরের টেবিলে তোমার খাতাটি উপর করা আছে দেখে মনে হলো না থাক, আবার তোমার লেখা পড়ে যদি কষ্ট পাই আমি, যদি আবার নিঃশ্বাস বন্ধ হয়ে বুকের শিরা ছিঁড়ে যায়, কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আর নেই রবি। পরক্ষণেই মনে হলো হয়তো এমন কিছু লিখেছ যা আমার মন ভালো করে দেবে, যে লেখার মধ্যে লুকোনো আছে অন্য লেখা, যে লেখা শুধু তুমি আমি পড়ব, সেই লেখা আর কেউ বুঝবে না। আমি খাতাটি খুলতেই চোখে পড়ল এই দুটি লাইন। হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। পরের ঘটনা আমার কিছু মনে নেই রবি। আমি কি করে তোমাদের ঘর থেকে আমার ঘরে এসেছিলাম আজও মনে পড়ে না আমার। শুধু মনে আছে যখন চেতনা ফিরল তখন রাত্রির হয়ে গেছে, অনেক রাত্রির। মনোরঞ্জনদের কালো বাঘে আমার সঙ্গে গৌতম বন্দ্যোপাধ্যায়। দেখুন মশাই, অত সংখ্যা তত্ত্ব আমার মাথায় ঢোকে না। আপনি বরং এক কাজ করবেন, একটা কাগজে ঋণের মোটামুটি হিসেব লিখে আমায় দেবেন। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে।
আমি সানন্দে রাজি হয়ে গেলাম। দেয়াল ঘড়িতে রাত 1টা বাজলো। বাইরে তখন ঝড়-জলের হামলা সমানে চলেছে। শুতে যাবার আগে তিনি কালো বাঘটাকে একবার দেখতে চাইলেন। যাবেন নাকি দেখতে? আমি এক কথায় রাজি। তাহলে নিঃশব্দে চলে আসুন। বাড়ির সবাই এখন ঘুমিয়ে অচেতন। কথা বলে বা শব্দ করে কারুর ঘুম ভাঙানোর প্রয়োজন নেই। কি বলেন? হ্যাঁ, ওদিকটায় আবার লাইট নেই, এই টর্চই একমাত্র ভরসা। বিরাট দরজা খুলে আমরা যখন ঘরের ভেতরে ঢুকলাম, তখন সেখানে অন্ধকার ঘুটঘুট করছে। ক্রুদ্ধ চাপা গর্জন ভেসে আসছিল খাঁচা থেকে। দেখছেন মশাই, এই ভয়াবহ রাতে পুষিকে কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। ওর মন মেজাজ এখন বিশেষ সুবিধার নয় মনে হচ্ছে। কিছু খেতে দিয়ে ওকে শান্ত করা দরকার। আপনি টর্চটা একটু ধরুন তো, আমি একটু খাবার নিয়ে আসছি এক্ষুনি। টর্চটা হাতে নিতেই তিনি সিঁড়ি বেয়ে দরজার কাছে উঠে গেলেন। তারপর আমাকে চমকে দিয়ে দাম করে দরজাটা বন্ধ করে দিলেন। অজানা আশঙ্কায় বুক দূর করে উঠল আমার। গৃহস্বামীর বিশ্বাসঘাতকতায় আর সেই দানবীয় কালো বিভীষিকার আতঙ্কে দেহের অণুতে অণুতে ভয়ের শিহরণ কেটে গেল। ব্যস্ত সমস্ত হয়ে দরজার কাছে ছুটে গিয়ে চাঁচাতে লাগলাম, দেখুন দেখুন, আমাকে এইভাবে আপনি ফেলে পালাবেন না। আলো তো হাতেই আছে, তাছাড়া আপনাকে তো একা ফেলে পালাচ্ছি না মশাই, একজন সঙ্গী তো দিয়ে যাচ্ছে। না না না, এইসব ঠাট্টাই আর কি আমি মোটেই বরদাস্ত করবো না বলে রাখছি। আপনার কাছে আমি হাত পাততে পারি, কিন্তু আমি সম্মান তাই বলে একবারে বিকিয়ে দিইনি। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের সুইসাইড নোটে রবীন সেনগুপ্ত আর বিমল কোনার। পাঞ্জাবির বুক পকেটেই ছিল সুইসাইডাল নোট। উনি চাননি ওটি নষ্ট হোক, আর মুখও যেন খুব বেশি বিকৃত না হয়। কি লেখা ছিল ওই নোটে? লেখা ছিল তাঁর পরিচয়, নাম বিনোদ পাল। আমার নাম বিনোদ পাল, আমার ঠিকানা 13 নম্বর ডোভার লেন। আমি স্বেচ্ছায় আত্মহত্যা করছি। দয়া করে কেউ গাড়ির ড্রাইভারকে হেনস্থা করবেন না। গড়িয়াহাট থানার ওসিকে অনুরোধ করছি, ওর বিরুদ্ধে কোনো কেস করবেন না। ওর কোনো দোষ নেই। আমি নিজেই এ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়। আমার এই ঘটনা এখনই স্ত্রী উষা পালকে জানাবেন, ওকে সান্ত্বনা দেবেন, বলবেন এছাড়া আমার কোনো রাস্তা ছিল না। আগাথা ক্রিস্টির ফিলোমেল কটেজে প্রসেনজিৎ ঘোষ আর নমিতা চক্রবর্তী। 8:30 নিচে নেমে ছবির কাজ করার সময় হয়েছে। এখন কি? এখন না, 9টা বাজো না লক্ষ্মীটি শোনো, 8:30 আমি ওই সময় নির্দিষ্ট করেছি। তাড়াতাড়ি কাজ সেরে তাড়াতাড়ি শুতে পারবো। কিন্তু আমি যে 9টা অবধি অপেক্ষা করতে চাই। 8:30 তুমি জানো আমি যখন কোনো কাজের জন্য সময় নির্দিষ্ট করি তখন সেটা মেনে চলি। এসো অ্যালেক্স, আমি আর 1 মিনিটও দেরি করতে রাজি নই। চলো। জেনারেল ঠিকই বলেছে, তার পক্ষে আর সময় দেওয়া মুশকিল। ও এখন যুক্তি তর্কের বাইরে, ও এখন পাগল। তুমি কি উঠে দাঁড়াবে নাকি তোমায় কোলে করে আমি নিয়ে যাব? হ্যাঁ দেখো অ্যালেক্স, আমি না প্লিজ প্লিজ জেনারেল, প্লিজ প্লিজ তুমি থামো। শোনো, আমার তোমাকে কিছু বলার আছে, কিছু স্বীকারোক্তি দেবার আছে। শোনো প্লিজ। স্বীকারোক্তি? কিসের? আছে। তোমাকে এটা আমার আগেই বলা উচিত ছিল। তোমার কোনো পূর্ব প্রেমিক সম্বন্ধে আশা করি? না না না, অন্য কিছু, বরঞ্চ বলতে পারো অপরাধ। প্রেমেন্দ্র মিত্রের প্রেমের ত্রিকোণে পরাশর বর্মা, টলিউডের নায়িকার ভূমিকায় দরুন রায়। কিন্তু আত্মহত্যা করবারই বা
কি কারণ ছিল তার? সেরকম মানুষ তো সে নয়। তাহলে আপনি কি আর কিছু সন্দেহ করেন? সন্দেহ করেন কাউকে? না না, তা কেমন করে সন্দেহ করব? আমি যে নিজের চোখে সব দেখলাম, কাউকে সন্দেহ করার তো কোনো অবকাশই সেখানে নেই। কি দেখেছেন? কি দেখেছেন আমাকে বলবেন? পুলিশের কাছে সবই বলেছি, তবু আপনাকে আবার বলছি। দয়া করে বলুন। আপনাকে যেরকম বলে গিয়েছিলাম সেইভাবেই মহিধরের বাড়ি থেকে আদিত্যকে আমি গাড়িটা নিতে আসার জন্য ফোন করি। মহিধরের দোতলা ঘর থেকে গাড়িটার নিচের ড্রাইভারের মধ্যে যেখানে রাখা ছিল সে জায়গাটা ভালো করে দেখা যায়। আমি আর মহিধর দুজনেই উপর থেকে লক্ষ্য রাখছিলাম। ফোনের কিছুক্ষণ বাদে আদিত্য তার পুরনো একটা গাড়িতে সেখানে আসে। তারপর ওপরে না উঠে নিজের গাড়িটা ড্রাইভারতে দেখে সোজা তাতেই গিয়ে উঠে বসে। সে আমাদের সঙ্গে দেখা না করে গাড়িটা নিয়ে চলে যাবে কিনা যখন ভাবছি, তখন এই গাড়ি থেকে পিস্তলে সে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই। সেই সঙ্গে আদিত্য আর্তনাদ। মানুষ দেবীর গলা কান্নায় একেবারে রুদ্ধ হয়ে গেল। মহিধর তখন কোথায়? আমার পাশেই দাঁড়িয়ে ছিল। পিস্তলের শব্দ শুনে সে ছুটে নিচে নেমে যায়। আমিও পেছন পেছন যাই। আমি গাড়ির কাছে পৌঁছতে না পৌঁছতে গাড়িটার স্টার্ট বন্ধ করে দেয় মহিধর। তারপর পাজা কোলে করে আদিত্যকে গাড়ি থেকে নামায়। আর সেই নামাবার সময় গাড়ির নিচে পড়ে থাকা রিভলভারটা তার চোখে পড়ে। সে রিভলভারটা আদিত্যর। আমি অবশ্য এইসব কিছুই তখন খেয়াল করিনি। আদিত্য সেই রক্ত মাখা। বিমল করের অমলা, এই প্রথম রহস্য রোমাঞ্চ আসছে। সে আসছে এলো শ্রীকান্ত আচার্য। ভাই সে এক কাহিনী। আমার মেজদির এক ভাসুর বরাবরই পাগলা গোছের, মাথায় ছিটফিট আছে, কিন্তু খুব পণ্ডিত লোক। এনশিয়েন্ট হিস্ট্রির নাম করা ছাত্র ছিলেন এককালে, কলেজে পড়িয়েওছেন কিছুকাল। খ্যাপা টাইপের লোক, যেরকম হয় আর কি। চাকরি বাকরিও ছেড়ে দিয়েছিলেন, বিয়ে থাও করেননি। আমরা তাকে সবাই বিলাসদা বলেই ডাকতাম। ভালো নাম কঙ্কন বিলাস। একদিন এক কাণ্ড হলো। আমাদের বাড়িতে খবর এলো, বুঝলি, বিলাসদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিলাসদা তো বাচ্চা নন, ছেলে মানুষ নন, বা পলিটিক্যাল পার্টির লোক নন যে তাকে খুঁজে পাওয়া যাবে না। তো বাবা বললে একবার মেজদির বাড়ি যা, গিয়ে দেখ কি ব্যাপার। তো মেজদির চোর বাগানের বাড়িতে গিয়ে দেখি সে শালা এক হুলুস্থুল কাণ্ড চলছে। বিলাসদা নাকি দিন দুয়েক আগে দুপুরবেলা বাড়ি থেকে বেরিয়ে যান। তো ওরকম তো রোজ যান, কেউ কিছু জিজ্ঞেস করেনি। তো রাত পর্যন্ত বিলাসদা ফিরছেন না দেখে বাড়ির লোক বেশ চিন্তিত হয়ে ওঠে। তো খোঁজ খবর নিতে শুরু করে। খ্যাপা লোক, কোথায় গেছে কি করছে বোঝাও মুশকিল। তো সে রাতটা কাটার পর সকাল থেকে ছুটোছুটি লেগে গেল। আত্মীয় স্বজনের বাড়ি, বন্ধু বান্ধবের ডেরা, হাসপাতাল, পুলিশ, কোথাও কোনো ট্রেস নেই। লোকটা তবে গেল কোথায়? সুবর্ণ জয়ন্তী এপিসোডে শারদিয়ার উপহার হারকিউলিস, নদীর মেয়েরা, কাকলি ঘোষাল, চৈতালি পাল রায়, তুহিনা দত্ত, রত্না বিশ্বাস। ওগো ও মেয়েরা, তোমরা কি হেসপেরাইডিসের বাগানের কথা জানো? আচ্ছা চলে গো নদীর মেয়েরা, অনেক ধন্যবাদ তোমাদের, অনেক ধন্যবাদ। ইস 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 ইস, একটুর জন্য ফসকে গেল। নইলে সত্যি বলতাম পুরোপুরি 1-3। বিশ্বাস করো, 22টা গল্পের টুকরো জুড়ে ছিল আজ আমাদের এই বর্ষ পরিক্রমা। আর 1 বছরে ছোট বড় মিলিয়ে তোমাদের শুনিয়েছি মোট 67টা গল্প, সারা বছরে 52 সপ্তাহে। আজ আমাদের বর্ষবরণ তোমাদের সকলকে নিয়ে। এই গোটা বছরটা ভালোবাসায়, উষ্ণতায় আমাদের জড়িয়েছিলে তোমরা সবাই। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। শুনছো রহস্য রোমাঞ্চ 91.9 ফ্রেন্ডস এফএম এ। নানা রকম মিউজিক আর সাউন্ড এফেক্টস দিয়ে জমজমাট সাসপেন্স তৈরি করেছে রাজা সেনগুপ্ত। চলে আসি এবার প্রাইজে। হারকিউলিসের প্রথম পর্বে রাজা ইউরিসথিউস আর্গোস রাজ্যের রাজা ছিলেন। সঠিক উত্তর যারা দিয়েছ তাদের মধ্যে লটারিতে উঠল কার কার নাম দেখে নিই।
ঈদ মুবারক ইফতিকার আলম আর দীপেন ঘোষ। কনগ্রাচুলেশনস আইডি মানে ইফতিকার অ্যান্ড দীপেন। এবারে এই সপ্তাহের প্রশ্ন, ভালো করে শোনো। রামায়ণে লবকুশের মায়ের নাম ছিল সীতা, আর এই বিজয়া দশমী গল্পে লবকুশের মায়ের নাম কি?